অঙ্ক বার করো। তাহলে তুমি পরিবেশ বার করে বসে থাকো, আমি অঙ্ক করি। বুঝবেন না? যেতে বললাম তুমি গেলে না। যাও, সবাইকে তো বললাম যেতে, তুমিও যাও। চলে চলে চলে। আচ্ছা, মেট্রিক পদ্ধতি মানে হচ্ছে মানে তোমরা সেই ছোটবেলায় শিখেছো না কিলো একটু ডেকামিটার, ওই একই ছিল। কিলো একটা ডেকামিটার ডেসি সেন্টিমিটার। পেজ এখন বার করতে হবে, পরে যেগুলো পড়াচ্ছি বার করতে না। আচ্ছা একটু কেন কিলো একটু ডেকামিটার অনেকে আবার বুঝতে পারবো না। আমি মনে আছে? এই শোনো, সূত্রের খাতা বার করে কিলো একটু ডেকামিটার আমি এখন লিখতে বলছি, চুপচাপ লিখবা। পরীক্ষার আগে বলো দাদা বুঝতে পারছি না, আমার খাতায় লেখা নেই কেন, তো ওই কথাটা আমি উত্তর দিতে পারবো না। লিখলে লেখো নাই বাদ যাও, করতে হবে না। একটা কথা বলে পারবো না, লেখা আছে এত কথা কিসে? স্যার লাস্টের 5 পেজে লিখবো। হ্যাঁ লাস্টের 5 পেজে সূত্রের কথা নেই, সূত্রের কথা আমি তো তাহলে লাস্টের দিকে লেখো। হ্যাঁ লাস্টের 5 পেজ রাখতে তো বলে। হ্যাঁ তো আপনি বলেছিলেন তাই তো। হ্যাঁ হ্যাঁ ওখানে এই যে আমার সূত্র। না, এটা মেট্রিক পদ্ধতির একটা সহজ বলতে পারো। হয়ে গেছে। হয়েছে লেখা। লম্বা আচ্ছা লম্বা লম্বি একটা লাইনে কিন্তু ধরাতে হবে। এত কিছু জয় অত ফাঁকা ফাঁকা দিলে ধরবে তো। এরকম স্যার ধরে দিতে হবে। ধরে যাওয়ারই কথা। সেন্টিয়ার মিলি কোথায় লিখবা? নিচে তো লেখা যাবে না। একটা লাইনে ছোট ছোট করে তোমাকে ধরাতে হবে। কিলো থেকে মিলির দিকে আসলে গুণ হবে না। আমি বলবো নিচে নিচে লিখলাম না, নিচে তো সংখ্যা লিখতে হবে বড় বড়, কি করে লিখবা? তাহলে খাতাটা ঘুরিয়ে নিয়ে লেখো একবার হেডিংটা, খাতা ঘুরিয়ে লেখো। এটা এমন হবে। ঠিক আছে এমন হবে। কিলো থেকে শুরু করো, বেশি ফাঁকা ফাঁকা দেবে না। এইগুলো সুতা তোমার মাঝে ব্যথা কবে থেকে শুরু হয়েছে? একদম মাঝে নাকি মাঝে একটু উপরে ব্যথা হচ্ছে? মনে থাকবে না? পরে যদি জিজ্ঞাসা করে যদি আমার কাছে নেই কেন, তখন তোমার পিঠের উপরে ছেপে দেবো। এখন আমি বারবার করে বলে দিলাম লিখে নাও, হাঁ করে বসে আছো, এত করে লেখা হয়ে যেত, পরে কখনো করবো না। লিখে নিয়ে তাহলে লিখুন লিখুন বলছো কেন? মিথ্যে কথা বলা খুব শিখেছো নাকি? এই শিক্ষাটা খুব কাজে দেবো। মিথ্যে কথা বলতে নেই, এটা অভ্যাস হয়ে যায়। তখন তুমি জানো সত্যি কথা, তাও বলবে মিথ্যা, এমন অভ্যাস না। আমি দরকারে দু একসময় একটু একটু বলতে হয়, এটা আলাদা বিষয়। অভ্যাস করার উচিত না। কেমন দরকার জানি না। মাঝে মাঝে মিথ্যে কথা না বলে বলতে শুনবো না, স্যার হয়ে গেছে। বলতেই হবে। আচ্ছা লেখা হয়ে গেছে। দেখো ছোট্ট একটা জিনিস মনে রাখবা, তোমাদের স্কেল আছে না সবার কাছে? স্কেল বার করো, ওই স্কেল যেখানে আমি স্কুলে পরীক্ষার হলে একটা স্কেল খুলে পেয়েছি। স্কেলটা কার আমি জানি, কিন্তু সেই স্কেলটা দিয়াই হচ্ছে না। আমি পরীক্ষার হলে একটা স্কেল খুলে। স্কেল বার করেছো? একটা স্কেল দুটো চলে তো।
ঠিকঠাকই করেছে, অসুবিধা নেই, ভালো জিনিস অনেকের পছন্দ হয়নি, কি করবো আমি। যাই হোক, তার বিষয়টা যে তোমাদের যে স্কেল আছে দেখবে যে প্রথম 0 থেকে শুরু হয়েছে, তাদের ছোট ছোট 4টে ঘর, 5 নম্বর ঘরটা একটু বড়, আবার 4টে ঘর, তারপরে ঘরটা বড়, 0 লেখা নেই, তার মানে 1 থেকে লেখা তো আছে না, 0 থেকে লেখা আছে। হ্যাঁ, 0 থেকে লেখা ওরা আছে। মুছে গেছে। যাই হোক, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ঠিক আছে থাক, নেই তো নেই, ওকে ধন্যবাদ। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে 0 থেকে 1 এর মধ্যে কটা ঘর আছে? 5টা, 10টা। 10টা ঘর আছে। তোমাদের যে স্কেলটা আছে, স্কেলটাকে বলে কি সেন্টিমিটার স্কেল। কি বলা হয়? সেন্টিমিটার। আর ছোট দাগগুলো মিলিমিটার। তার মানে 0 থেকে 1, 0 থেকে 1 ঘর যেতে গেলে 1 সেন্টিমিটার হয়, কিন্তু ওর মাঝখানে যে ছোট ছোট ঘর আছে এই ঘরগুলোর মাপকে বলে মিলিমিটার। হ্যাঁ। তাহলে এই 0 থেকে 1 এ যেতে কত মিলিমিটার হয়? 10 মিলিমিটার। 10 মিলিমিটার হলো। হ্যাঁ স্যার। তার মানে আমরা পেলাম যে সেন্টিমিটারের ঘরে যদি আমরা 1 লিখি, তাহলে মিলিমিটারের ঘরে কত লিখতে হবে? 10। 10 লিখতে হবে, তাই না? হ্যাঁ স্যার। এখন প্রশ্ন হচ্ছে এমন কেন হলো? বলো তো, সেন্টিমিটার এখান থেকে এতটা, লিখবো আর মিলিমিটার জাস্ট এখান থেকে এইটুকু, কোনটা বড়, সেন্টিমিটার না মিলিমিটার? মিলিমিটার। মিলিমিটার। মিলিমিটার এইটুকুনি, সেন্টিমিটার এখান থেকে এতটা, মিলিমিটার বড় হয়ে গেল। স্যার, উপরেরটা লিখবো? সে- উপরেরটা? না, সময় দেবো লিখি। তাহলে কি পেলাম? মিলিমিটার ছোট, সেন্টিমিটার বড় হয়েছে। তার মানে 1 সেন্টিমিটার থেকে 10 মিলিমিটার পেলাম। তাহলে বড় থেকে ছোটতে যেতে গেলে কি করতে হয়? গুণ। কারণ একটা বড় মানে অনেকগুলো ছোট, একটা বড় মানে অনেকগুলো ছোট। এখন তাহলে এই ছক কেন দেওয়া হয়েছে বলো তো? ছকের ক্ষেত্রে বলা হচ্ছে যে ধরো আমি কিলো থেকে ডেকাতে যাব, কিলো থেকে ডেকা, তাহলে কিলোর ঘরে মনে করে 1 কিলো লেখা আছে, তাহলে এখানে কত ডেকা হবে? যে গ্রাম হতে পারে, লিটার হতে পারে, মিটার হতে পারে। কেন হবে? এখানে বিষয়টা হচ্ছে যে প্রত্যেক ঘরের জন্য আমাদের 10 করে বাড়ে, প্রত্যেক ঘরে 10 গুণ করে বাড়ে, মানে 1 কিলো মানে 10 হেক্টর হয়েছে। তারপরে 10 কে আবার 10 দিয়ে গুণ করলে 100 ডেকা, তাই তো? তার মানে যেহেতু এখানে কিলো থেকে ডেকা কতগুলো ঘর, কিলো হাতে থাকলো, হেক্টর আর ডেকা দুটো ঘর, তাহলে বুঝতে হবে যে 1 কে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে পাবো কত? 100 ডেকা। বুঝতে পারলাম নিয়মটা কি? যে ঘর থেকে শুরু করছি সেখানে 1, তারপরে যতগুলো ঘর সেখানে সেখানে 0, তাহলে 100 পেলাম, এই সংখ্যাটা দিয়ে গুণ করে দিলাম, হলো। কিন্তু একই ঘটনা যদি হতো 1 কিলোমিটার মানে কত মিটার, তাহলে 1 কিলোমিটার মানে 1 দশমিক মানে কটা ঘর? হেক্টর, ডেকা, মিটার, 3টা ঘর। তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার হয়ে গেল। তাহলে 1000 গুণ 1 মানে 1000, হলো। তাহলে এটা কত মিলিমিটার দেখো দাদা? ঘর গুণে কি ওই ঘর গুণে 1 এর সাথে 0 করে করে 10 করে 10 করে। তাহলে একটা জিনিস আমরা কি পেলাম, যে এই কোনো একটা ঘর থেকে কোনো একটা ঘরে যেতে গেলে যতগুলো ঘর হচ্ছে গুনতে হবে, সেই সংখ্যাটা 100 দিয়ে, মানে সেই সংখ্যা ধরো দুটো ঘর গেলাম তাহলে 100 দিয়ে, তাহলে 100 দিয়ে হয় গুণ হবে নাই ভাগ হবে, ভালো করে বুঝতে হবে। 100 দিয়ে হয় গুণ হবে অথবা ভাগ হবে। তুমি যে কেন, যদি আমি বড় থেকে ছোটতে যাই, বড় থেকে ছোটতে যেতে হবে, আমরা কি জানি একটা বড় মানে অনেকগুলো ছোট, তাহলে সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে সংখ্যা বাড়ছে মানে ইজিলি গুণ করতে হবে, সাধারণ বিষয়। কিন্তু উল্টো যদি হয়, একটা বড় মানে সরি একটা ছোট মানে, একটা ছোট মানে বড় সংখ্যা কমবে না বাড়বে? আচ্ছা, অনেকগুলো ছোট মানে একটা বড়, অনেকগুলো ছোট মানে একটা বড়, তাহলে মান কমছে। তাহলে উল্টো যখন করবে মানে ডেকা থেকে কিলোতে যখন আসবে, তখন ডেকা থেকে কিলো দুটো ঘর, তার মানে 100 দিয়ে কাজ করতে হবে, কিন্তু করবোটা কি? গুণ না ভাগ। ডেকা ছিল ছোট, কিলো হলো বড়, তাহলে ছোট থেকে বড়তে আসতে গেলে ছোট ছোট সংখ্যাগুলো জুড়ে যাবে, জুড়ে গেলে বড় সংখ্যা তৈরি করবে, তাহলে সংখ্যার পরিমাণ কমবে না বাড়বে? কমবে। মান বাড়বে কিন্তু সংখ্যার পরিমাণ কমবে, ওই জন্য আমরা কি করবো তখন? ভাগ করবো। এই পদ্ধতিতে সহজ করতে গিয়ে তোমাদের অনেকগুলো ছোট ছোট জিনিস একটু মুখস্থ রাখতে হবে, সেগুলো একটু লিখে নেবো। হ্যাঁ, আচ্ছা, এখানে কতগুলো জিনিস একটু লিখে নাও, এইটুকুনি যা আছে লেখা আছে থাক। এখানে আমরা অ্যারো দেবো, অ্যারো কোন দিকে আছে? ডান দিকে, তার মানে কি ছোট হচ্ছে, আমরা ডান দিকে অ্যারো মানে কি ছোট হচ্ছে, গুণ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা লিখেছি লিখে দাও, গুণ হবে, দাঁড়িয়ে আছে। একইভাবে উল্টো দিকে অ্যারো দিলাম, বাঁদিকে যাচ্ছি মানে বড় হবে। আচ্ছা, ছোট হচ্ছে মান বাড়ছে, মান বাড়ছে না সংখ্যা বাড়ছে, মান বাড়বে না সংখ্যা বাড়ছে, তাই গুণ হবে।
বড় হবে তাহলে সংখ্যা কমবে, তাই ভাগ হবে। এগুলো তোমরা ছোটবেলাতে শিখেছো, আমি জাস্ট এখন মনে করিয়ে দিলাম, কারণ এরপরে কিন্তু 10 হেক্টর এসব দেওয়া ছিল না। হেক্টর ডেকা এসব দেওয়া ছিল না। তো দেখো ছোটবেলায় যখন পড়েছো ছিল হেক্টর ডেকা দেওয়া ছিল। বক্স 2 6 ও দাদা ছোট হতে ছোট হট 6 6 একা। ওটা তো কোনো অঙ্কই ছিল না, ওটা শুধু লিখা ছিল। কথা বলে কিন্তু বললেই না খাসটা কি গো ওই বলে ফাঁসের থার্ড দেখবা, কি দেখবো? ফাঁসের থার্ড ওটা আর হবে না, ওটা ক্যান্সেল হয়ে গেছে। এর ব্যাখ্যা আমি দেবো না। খারাপ পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, আমাদের সময় নেই, আমি দেখতে পাই, ঠিক আছে? আমি একটু বাহানা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ও খুন হয়ে গেছে না? দাঁড়া আহ, ও দাদা হয়ে গেছে। এই দা আবার আমি মুড়িয়ে ওটা ভেঙে যাবে ওটা। আমি তো এখানে এসে প্রথম দিন না না তার 7 দিন পরে স্কেল আনলে আমি চাপ দিয়েছি, ফট করে ভেঙে দিয়েছি। এই যে এটাকে আমি এরকম একটু কাটছি, এই যে এই আমার এই সেম টু সেম স্কেল হারিয়ে গেছে। এই স্কেলটা হচ্ছে ময়ূরী, আর আমার দুটো স্কেল ছিল, ওটা আর পাওয়া যাচ্ছে না, ময়ূরী স্কেল দিয়ে কাজ চলে যাচ্ছে। ময়ূর স্কেল দেখা যাচ্ছে, নামও লেখা ছিল, উঠে গেছে, হাত দিয়ে ব্যবহার করে করে নাম উঠে গেছে। ময়ূর স্কেল রেখে দিয়েছে, সেই কি করছিল ময়ূর স্কেল স্যার। আর ময়ূর কি পড়েছি, স্যার? একদম পড়েছি। ও দাদা ওরই একটা মহিলা। ও বিটিএস আর এ সে হ্যাঁ এটা কিন্তু রেখে দেব আমি এটা। হ্যাঁ ওটা কার স্কেল? এটা পড়ে দিচ্ছি, এটা আমি নেব। অফিসে জমা না করে তখন রেখে দিয়েছে। ব্যাগে ঢোকো, না আমাকে জমা দাও, না ডাস্টবিনে ফেলে দাও, কিছু করো, ভাঙা চুরা যাবে। এখানে পাইনি, স্কুলে পেয়েছে পরীক্ষার হলে। আমারও একটা স্কেল কে নিয়ে চলে গেছে। তুই ইস কর্ম শিক্ষার্থী, ওটা তো আর পাওয়া যাবে না। সম্পূর্ণ টাকা হয়েছে। আচ্ছা এবার কতগুলো জিনিস লিখে দিচ্ছি, মুখস্থ আছে তোমাদের, তাও একবার লিখে নাও। এইগুলো কি সূত্রের খাতা লিখতে হবে? আমি লেখাচ্ছি কেন, কবার বলতে হয় তোমাকে এক কথা? তুমি নিজে 3 বার জিজ্ঞাসা করলে তুই নিজে লিখছো না, তাই ঠিক আছে। 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। মুখস্থ রাখো, ছোট ছোট জিনিস মুখস্থ রাখতে হবে। দুটো কথা দিচ্ছি। আচ্ছা 1 মিটার মানে কত মিলিমিটার? 100 মিলিমিটার। আহারে, স্যার লিখতে হবে? না না তো 1000 মিলিমিটার। 1010 1010 মিটার আর মিলিমিটার এখানে, তাহলে মিটার থেকে মিলিমিটার 1 2 3 3 ঘর 1000। আরে ভুলে যাচ্ছি স্যার। ভুলে যাবে কেন? কিলো হেক্টর ডেকা ঘর গুণে তারপরে মুখস্থ করবা। তো মুখস্থ আছে। ওই তো ওরকমই আছে। ঠিক পরীক্ষা দিলে যাও। মনে হয় তো ওভার কনফিডেন্সে ভোগী ওরা বুঝতে পারিনি, আমার তো এত কনফিডেন্স আসেই না। আরে প্রত্যেকটা ট্যালেন্টেড লোক না। না আগের সময় ছিল বলে নিয়েছি, চ্যাপ্টারের পরীক্ষা নেওয়া তো একদম উচিতই না। চ্যাপ্টারের পরীক্ষা নেওয়া মানে সময় নষ্ট করা, সময় নষ্ট করা মানে মুশকিল। দেখো 1 কিলোমিটার মানে কত মিটার? কত মিটার? কিলোমিটার ওই মিটার 1000 মিটার। এসে হয়ে গেছে। তো এই তিনটে এই তিনটা খুব ভালো করে মুখস্থ করবো, কারণ এই তিনটেতেই ম্যাক্সিমাম কনভার্সন গুলো হয়। 1 মিটার 1000 গুলো লেখা লেখা না সবথেকে কম স্যার মিলিমিটার। আমাদের থেকে মিটার 1000 মিলি। দাদা আমাদের সবথেকে মিলিমিটার ভর্তি করে এগুলো লেখা লেখা না মিলিমিটার বেশি। তোমরা গুণভাগ ছেড়ে ফেলেছিলে তখন, তাই না না এখন ওই গুণ শেষ হয়ে গেছে, বেগুন হয়ে গেছে। বাহ এই এক কথা বলো মিলিমিটার পর্যন্ত দাদা আমাদের হাত ব্যথা করে দিচ্ছে। অঙ্ক থেকে মানে সূত্র বেশি লিখি। আর দাদা বলতো সূত্র মুখস্থ করে আসতে আর সূত্রই হতো না। যে মুখস্থ না যদি বলতাম ধরবো না তাহলে মুখস্থ করে আসতে। হ্যাঁ হ্যাঁ দাদা সূত্রে আমি কিন্তু এখন এক মার্কস পেয়েছিলাম। আচ্ছা কিন্তু এখন আর কি সব করে দে
7 4 4 5 এখন সব লবণ হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে অঙ্ক করতে আসতে হবে অঙ্ক না না পরিবেশ আগে সবাই আমাদের ও সাজেস্ট হইলো না এটা বাইরের কাজ আজকে কি বলো ও তো কয়েকটা নিচে করে থেকে একটা করে করে দেবো শিওর লেবু আর বিদ্যমান দিয়ে করলো আমি খেতেই তো পারলাম না ওই চাটা নষ্ট করে লেবু আর বিদ্যমানের চা ওই না ওই যে ওটা কি হইছে ওই লেবু আর লেবু দিয়ে চা খালি পেটে হয়ে গেছে আচ্ছা ইজিদার হয়ে গেছে না এগুলো তো আমি জানি ওরা অন্যের অবস্থা কি ছিল লেবু জল খেয়ে লেবু জল হয়ে গেছে এবার বসে দেখি 1.7777 খালি পেটে কখনো অ্যাসিড খেতে নেই মানে তাহলে খালি পেটে লেবু জল খেতে আছে না পেট খারাপ হয়ে যাবে লেবুতে তো থাকে অ্যাসিড রাখছিস না তুই কি অ্যাসিড তাহলে তো খালি পেটে তো হবে অনেক কিছু ধারণা আছে আমাদের মধ্যে যাই হোক ওসব আলোচনা করে লাভ নেই পেজ নাম্বার আসছে 100 বার করো হ্যাঁ আর নিচে করি 38 মিনিট না আচ্ছা একের অঙ্কটা দেখো ভালো করে বলেছে আরে বাবা করাবো দুই একটা তারপরে বাড়ি কাজ দেবো আগেই বাড়ি কাজ করেছি এখানে একের কোশ্চেনটা দেখো 5.6 কিলোমিটার মুখে কে কে আওয়াজ করছে লাস্ট বারের মতো বলছে পরের বার যদি শুনতে হয় কিন্তু বাড়ি পাঠাবো আমি ঠিক আছে বাদ রাও কিন্তু আমি সহ্য করব ওদিকে শেষ আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে এখন হয় সুন্দরী পিঠা হবে না বাড়ি পাঠাবো ঠিক আছে আর সহ্য করব না বাড়ির লোকেরা বলে মেয়েরে ধরে পাঠ করে দাও এবার পাঠ করা হবে চাকু আছে তো আমার বাড়িতে স্টকে এটা চাকু দিয়ে কি হবে জি 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 বাচ্চাদেরকে মানেটা কি করতে পারে না হতে না না আমি চেষ্টা করছি মুখে বলে কাজ হচ্ছে কিনা তারপরে তো ডান্ডা পড়বে ডান্ডা বলে দিয়ে ভালো ঠান্ডা হয়ে যায় অন্তত আধ ঘন্টা তো ঠান্ডা হয় কোনো আঁচ বেরোয় না আধ ঘন্টা পরে আস্তে আস্তে আবার আঁচ বেরোয় আবার ঠান্ডা তাই কতজন বিকলে যাই হোক 5.6 কিলোমিটার সমান সমান ড্যাশ হেক্টোমিটার এখন বিষয়টা হচ্ছে যে কিলো থেকে হেক্টো তাহলে না আমাদের যদি করগুলো তাহলে যেই ঘর থেকে শুরু করবো সেই ঘর থাকবে নিচে দেখো আমাদের কর তো এখানে এক শুরু হয় যে ঘর থেকে শুরু করবো সেটা হচ্ছে নিচে সেটা ধরবো না হয়েছে তাহলে কিলোর পরে হেক্টো ও কিলোর পরেই তো হেক্টো কিলোর পরের পরে হেক্টো আসছে না চলো কিলো যদি আমরা কিলো একটু লিখি না কিলো হেক্টো আসছে না ঠিক কিলো থেকে হেক্টো এক ঘর না এক ঘর তার মানে এটাকে 10 দিয়ে কিলো থেকে হেক্টো সবথেকে বড় কিলো হয় সবথেকে বড় কিলো হেক্টো তাহলে ছোট গুণ করতে হবে 10 দিয়ে তাহলে 5.6 কে যদি 10 দিয়ে গুণ করো তাহলে প্রথমত 56 কে 10 দিয়ে গুণ করলে 560 এখন হ্যাঁ 10 না করো এখন দশমিকের পরে একটা ভাগ ছিল তাহলে এখানে একটা ভাগ তাহলে হলো কত 56.0 আচ্ছা সবার প্রথম বলি কিলো থেকে একটা জিনিস ছোট্ট জিনিস মনে রাখবা ছোট্ট জিনিস মনে রাখবা বাঁদিকে যে কিলো থাকে সেটা সবথেকে বড় বাঁদিকে যেটা কিলো থাকে সেটাই সবথেকে বড় তারপরে আমি যত ডান দিকে যাব সেটার মান ধীরে ধীরে কমবে মানে সেটা ভেঙে চুরে ছোট ছোট হয়ে যাবে তাহলে কিলো থেকে হেক্টো কটা ঘর একটা ঘর না কিলো থেকে একটু একটা ঘর তার মানে হচ্ছে একটা ঘর মানে আমি কি বললাম একের পেছনে একটা শূন্য বসে 10 তাহলে 10 দিয়ে আমরা গুণ করব না ভাগ করব কেন গুণ করব কিলো বড় হেক্টর ছোট তো মানে কিলো ভেঙে গিয়ে ছোট ছোট সংখ্যায় পরিণত হয়ে যাবে ওই জন্য 10 দিয়ে গুণ করব এখন
অনেকে ভাববা যে গুণ কেন দরকার পড়লো, আমরা জানি তো যদি দশমিক সংখ্যাকে 10, 100, 1000 এই জাতীয় সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে শূন্যর সাপেক্ষে ঘরে গিয়ে যায়, একটা শূন্য তাহলে একটা ঘরে গিয়ে যাবে। আমি এটা জিজ্ঞেস করছিলাম যে কোন কারণ দরকার আছে না করলেও চলবে যদি বুঝতে পারো, আর যদি না পারো অত ভেবে লাভ নেই। 56কে 10 দিয়ে গুণ করলে 560, দশমিকের পর একটা ঘর ছিল, একটা ঘর বসিয়ে দাও। ও দাদা 10 স্যার যদি স্যার সিঙ্গেল থাকে মানে সিঙ্গেল সংখ্যা থাকে তারপর স্যার দুটো স্যার মানে 10 থাকে তাহলে 10 মিনিট তো স্যার থাকবে তাহলে স্যার ওটা কি স্যার এমনি স্যার আরে 2 নম্বরটাই আছে 7 10 70 আর তারপর 4, 10 আর 10, 10 10 এ 100, 10 10 এ 100 তাহলে 4 দিয়ে 100 গুণ করলে 400। আর পরেরটা স্যার কি হবে অঙ্ক হবে বোঝালো। দশমিকের পরে এটা করো না এখানে কি হচ্ছে দশমিকের পরে ওই সূত্রটা রাখা আছে দুইটা করো না আরে না দিলেও চলবে চলবে। আচ্ছা এরপরে তোমরা যে অঙ্কটা করে দেখাবা দুই দেখাবো সেটা হচ্ছে 8 এর অঙ্কটা করে দেখাবো। কি ছি এই নিজে করি 8.1 এর আরেকটা হ্যাঁ কই 8 এর অঙ্কটা করে দেখাও। কই আরে নিজে করি 6.234 মিটার এটা তো ভাগ করতে হবে সমান সমান ড্যাশ মুখে বলার প্রয়োজন নেই, তোমাকে করে দেখাতে বলেছে করে দেখাও। পারবো না তাই পার মধ্যে চুপ করে বসে থাকো। কিলো হেক্টর ডেকামিটারের ছকটা লিখে ফেলো বা মনে মনে ভাবো যে দেখো যে মিটার থেকে ডেসিমিটার ছোট হচ্ছে না বড় হচ্ছে, বড় হলে ভাগ ছোট হলে গুণ দিলাম করে দাও। না ভুল বললে এ আবার ভুল বলছে ভুল বললে ডেসিমিটার যদি মিটারতে বড় না হয়, তুই বলে বড় যদি হয় তাহলে ভাগ হবে বড় হলে ভাগ। হয়ে গেছে মান বাড়লে সংখ্যা হয়ে গেছে আমরা এখন ওই নিয়ে দেবো হয়ে গেছে ভুল হয়েছে পেলো, পেলো। অনেক দে বাহ খুব ভালো। আমি শূন্যটা ভুল করেছি আমি শূন্য করেছি তুমি নিজেরটা চিন্তা করো আরে যা যা কেন আমরা কিছু দশমিকের জন্য উঠে গেল দশমিকের পরে শূন্য থাকে না সংখ্যা শূন্য যাও ঠিকই তো আছে। এবারে দশমিক কি করতে হবে জানা গিয়েছে 6 করে তুমি কার সাথে দেখো 10 দিয়ে গুণ করতে হবে আরে আরে স্যার ওই যাচ্ছে দাদা আমি আগে আছে দাও, দাও, দাও। তাহলে রাখো ওই দেখুন এটা তিন ঘরে এই আছে এই আছে স্যার আমি ঘর আছে স্যার নিচে আগে এসে আমি ভুল করছি ঠিক আছে রাতি সবাই চালাই তুই আচ্ছা আর আমার সাথে কারণ আসবে না, এগুলো আগে দেখে নিই। এটা ঠিক করে দি কোনো ভুল হয়েছে দাদু বাহ বাহ বাহ। কে বলেছে তখন কিছু কে বলেছে মানে নতুন শুনি তো হবে স্যার মামুন ওরা বলো হিসাব করে দাও আরে দে না তুমি তো 6 করে দিয়েছো দে না রাইট 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 তো বুঝলি না তো দেখি এইখানে দিছিলাম ছোট মিটার থেকে বেশি করে টাকা পাবা। করবো, এরকম করে করবো। তবে মিটার মতো গুণ মান, মিটার মতো কর গুণ করবে, মিটারের পর থেকে গুণ, হ্যাঁ? কিলোমিটার ডেকামিটার, মিটার মতো নিচে করবো না, করবো না? ওখানে না, কিলো ডেকামিটার নিচে, যত বড় আসে তত নিচে যাবে। এবার এই মিটারের উপরে বেশি কত বড় আছে? কিলো ডেকামিটার তারপরে তাহলে কটা করো না? এই যে কিলোমিটার ডেকামিটার এইটুকু নিচেই আছে, দেশি থেকে উপরে এক বছর বলো, তাহলে কত বড় বলো? এক ঘর মানে এক ঘর মানে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 2 3 4 6034 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বাড়বে। এখন দশমিকের পরে কটা ঘর? তাহলে এখানেও 3টা ঘর থাকবে। ধরো সত্যি কথা যখন কিলো হেক্টর ডেকামিটার অঙ্ক আসবে তুমি বুঝি কাউন্ট করবে খাতে একটু করে নিয়ে সত্যি আসবে। এই যেমন করে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিটার তো মিলি মিলি তোমার সংখ্যা আছে যে মিটার, তাই মিটার এখানে কিলো ডেকামিটার এখানে আছে,
যেতে হবে কোথায় ডিসিতে, মিটার থেকে ডিসি কটা ঘর? একটা মিটারে তো ধরতে পারবো না, একটা ঘর। তাহলে একটা ঘর মানে কত দিয়ে গুণ করবো? একের ভিতরে একটা শূন্য দিয়ে গুণ করবো, 10। তা 10 দিয়ে গুণ করলে একটা শূন্য আসবে, 3 দিয়ে গুণ করলে কল্পনা না বলতে হলে গুণ করে। এটাও লেখো। এটা হয় না। বিষয়টা হচ্ছে সোনার চাঁদ বলে দিচ্ছি, মিটার থেকে ডেসিমিটারে বলেছে না? তাহলে মিটার থেকে ডেসিমিটারে কটা ঘর? একটা কথাটা কত দিয়ে গুণ করবো? তাহলে 6234 কে 10 দিয়ে গুণ করলে হবে কত? 62,340 ইজি। এর দশমিক বলে কটা হচ্ছে? তাহলে এখানে 3 ঘর থাকবে। গোল্ডেন রুল। সোনার চাঁদ এখানে দশমিকটা 4 করে 5টা বসানো যায় কোন দশমিক? 2 আর 3 এর মধ্যে এটা 62.40 যখন কাউকে খাতা দেখো প্রেস করে লিখে নিয়ে যাবে, এটাও লিখতে হবে। এবার যে বাচ্চাগুলো বুঝতে পারো না দেখে নাও। এই শোনো, বিষয়টা হচ্ছে যে অনেকে বুঝতে পারছো না কি করবো, তারা অত মাথা না খাটিয়ে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে খাতায় ছোট্ট করে রাফে গিয়ে লিখে নেবে এরকম কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। ক্লিয়ার? আচ্ছা, মিলিতে মাইক চলে আছে। এখন দেখো আমরা আমাদের আছি কোথায়? মিটারে। তাহলে মিটার এখানে যেতে হবে যেতে হবে কোথায়? ডেসিতে। তাহলে ডেসি মিটারের পরে ডেসি, তাহলে মিটার থেকে কতগুলো ঘর? মিটার থেকে ডেসি কতগুলো ঘর? এক ঘর। তাহলে বুঝে নিতে হবে কি 10 দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে। তা আমরা জানি কি বাঁ দিকের সংখ্যা হচ্ছে বড় হয়, ডান দিকের সংখ্যা ছোট। তাহলে বড় থেকে ছোট থেকে গেলে 10 দিয়ে আমাকে গুণ করতে হবে। এখন 6 2 3 4 6 2 3 4 যে সংখ্যাটা আছে তার সঙ্গে যদি 10 গুণ করি লাস্টে একটা শূন্য বাড়বে, পারবে তো? এখন দশমিকের পরে কটা সংখ্যা? তাহলে এখানেও 3টে ঘর গুণ, 1 2 3টে, তাহলে 62.34 আবার শূন্য থাকলেও যায়। আগে দশমিক বসাবো তারপরে শূন্য। তোমাদের মাথায় অত খাটার প্রয়োজন নেই, শূন্য তুলতেই হবে না, শূন্য যেমন আছে থাক। এই শূন্যর জন্য আমার 3 নম্বর গেল। হ্যাঁ ঠিক বলেছো, আমি ওই শূন্যটা তুলতে গিয়ে ভুলে যাচ্ছি। শূন্য দরকার নেই শূন্য তোলা। এই শোনো, তাহলে নিজে করে 8.1 এর বাকিগুলো আমাদের সঙ্গে করে নিয়ে আসবে। আচ্ছা নিজে করে 8.1 এবার করে নিজে করে 8.2 পরিবেশ হবে বাবা, আজকে হবে বলেছে হবে। আমাদের কি পড়া হয় না? 11টা বেজেগুলো হবে। আরে তোমাদের শুরুই তো হয়েছে, এই শোনো শোনো, তোমাদের শুরুই তো হয়েছে বোধহয় 9টার সময়। সবার খাতায় কি মানে সবার রুটিনে কি 8টায় টাইম লেখা? কি হয়েছে সবার টাইম গরম পড়ে গেছে, গরম পড়ে গেছে বলে বলেছিলাম যে 8টায় আসতে। হ্যাঁ কিন্তু কটা দিনে দেখা যাচ্ছে কি ওই ব্যাচে ওই 8টার সময়ের মধ্যে সিলেবাস শেষ হচ্ছে। এটা খুব খারাপ হচ্ছে। কোনটা? না না এই শোনা না, অত বকতে হবে না, বাড়িটা দেবো। এখানে সব এক জাতীয় অঙ্ক আছে, ওরা বুঝতে পেরেও বুঝতে চায় না, এটা হচ্ছে প্রবলেম, অবুঝ মানুষেরা।
আচ্ছা এই কটা নিচে করি করে আসবো। ওই নিচে এবার পরিবেশে আসি। থাকলেই করাবো। আর লাল হয়ে গেল কি করে? তোমার দেখো লাল হয়ে গেছে। আচ্ছা আজকে এবার হচ্ছে ঘোষ বাবু। সবার প্রথমে পরিবেশে সিলেবাসটা জেনে নাও। আসলে কি বলতো, যারা কুসংস্কারে বিশ্বাস করে না আমাদের পছন্দ না। তোমাকে চিল্লাতে বলা হয়েছে? হয়তো নি, তুমি কানে আঙুল দিয়ে বসে থাকো, কিন্তু চিল্লাবে। পেজ বার করার পরে করা দিচ্ছি না, শুনে নাও টেক্সট বইয়ে তোমাদের এবার শুনে নাও, জাস্ট জানতে হবে। তোমাদের দ্বিতীয় পরীক্ষার সিলেবাসে মোট 5টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায় থেকে 5 মার্ক করে আসবে। আর পরীক্ষা হবে কততে? 25-এ পরীক্ষা হবে। সবার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে শিলা ও খনিজ পদার্থ। টেক্সট বইয়ে 95 ছয়টা এখন বার করতে হবে না, লাগবে না তো। টেক্সটে 55 ওদের আগেই সব শুনতে হবে। ঘুম করতে পারো? ঘুম করতে পারো? কি করে যাচ্ছে? শিক্ষক বই পড়া দেখো, 101 পাতা। এক দাগিয়েছো, 2 দাগাও, 3 দাগাও। 1 নাম্বার। আচ্ছা তুমি হচ্ছে শিলা ও খনিজ পদার্থ বার করো। অধ্যায় নাম্বার ঘুরিয়ে রেখে দিয়েছে 4। খেয়ে দিয়ে আসতে পারো না বাড়ি থেকে? রুটি না হলে বিস্কুট খেয়ে আসবে, মুড়ি খেয়ে আসবে, খাওয়া নিয়ে এরকম কথা বলবো না। খাওয়া দাওয়ার প্রচুর জিনিসপত্র আছে। এমন মনে হচ্ছে বাড়িতে খাবার দাবার নেই, খেয়ে দিয়ে পাঠান না বাড়িতে। এইছো 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর উপরে শক্ত খোলকটি। 2 নাম্বার প্রশ্ন, পৃথিবীর গভীরে থাকা পাথর। 3 নাম্বার, শিলা কাকে বলে? 4 ভূপৃষ্ঠে কত প্রকার শিলা দেখা যায়? 5 ম্যাগমা লাভা। 6 ম্যাগমা লাভা দুটি পার্থক্য। 7 হিউমিস হলো এক ধরনের আগ্নেয় শিলা। 9 আগ্নেয় শিলায় জীবাশ্ম বা ফসিল পাওয়া যাচ্ছে না কেন?
10 পাললিক শিলা কাকে বলে? দাদা 8 দিয়েছে 11 পাললিক শিলা কিভাবে তৈরি হয়? 13 পাললিক শিলায় ফসিল পাওয়া যায় কেন? 14 আগ্নেয় শিলা ও পাললিক শিলা এই দাগানো আছে কেন? কারণ এটা পাথরটা হাওয়া হয়ে ও ওখানে তো হয়ে গেছে। একটা কথা বলি 15 পরিবর্তিত বা রূপান্তরিত শিলা। 16 বিভিন্ন প্রকার রূপান্তরিত বা পরিবর্তিত শিলার উদাহরণ দাও। কি হয়েছে বলো? পরিচ্ছন্ন কি দিয়েছে নাকি 16 পর্যন্ত তো দেখানো হয়েছে। বড় তারিখ হয় এখন বলো তোমার প্রশ্ন বলো। 8 নম্বর প্রশ্ন আমি দিই। আর বলো 12 দেওনি 12 নম্বর প্রশ্ন আমি দিই। 9 হ্যাঁ বলো 9 9 নম্বর প্রশ্ন দিয়েছে 9 দিয়েছে। হ্যাঁ এটা বলছি। হলুদ ছক সব কোন ছক? এটা রিভিশনের সময়। মজার বিষয়টা কিন্তু পড়া বোঝাইনি এখন। হ্যাঁ তোমরা ব্যাগ গুটিয়ে বাড়ি চলে যাচ্ছ। আমি আর তোমরা এই পড়া করে চিল্লাচ্ছিলি বলে পড়াটাকে দিয়ে দিলাম। আচ্ছা তোমাদের এই চ্যাপ্টারে বেশি কিছু নেই, ছোট করে আছে একটু বলে দিই। হ্যাঁ এই চ্যাপ্টারটা পড়তে একটা ভূগোলের মতো লাগবে। কেমন বলি? সবার প্রথমে দেখো আগেকার দিনে যখন পৃথিবী প্রথম তৈরি হয়, পৃথিবীতে আজকের মতো কি সুন্দর মাটি ছিল? ছিল না। পৃথিবী কথার মাঝখানে না বাধা দেবা। তাহলে যখন ভালো মাটি ছিল তখন সারা পৃথিবীতে কি ছিল বলতো? ম্যাগমা। আচ্ছা মাটির তলায় যে গলিত পাথর আছে তাকে বলা হয় ম্যাগমা। তাহলে আমি যদি ছবি আঁকি সেই ম্যাগমা জলমুখী দিয়ে বানাচ্ছি তাহলে চলো এটা চালতে পারে না ভা এরা চুপ করতে পারে না বুঝলে? মেরে ধরে কি হবে? এখন আমার ওই নিচেদের আমার যে মাস্টারমশাইগুলো ছিল স্যার এটা কি স্যার আগ্নেয়গিরি আগে এরকমই হয়। মাইকে চার্জ নেই, মাইকে আছে কানেক্ট হয়নি। আচ্ছা বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে মাটির তলাতে আজকের দিনও পাথরগুলো গলিত অবস্থাতেই আছে। আজকের দিনে পৃথিবীর ভেতরে পাথরগুলো কি অবস্থায় আছে? গলিত অবস্থায় আছে। তাহলে ভূত্বকের নিচে গলিত অবস্থায় যে মানে গলা তরল অবস্থায় যে পাথরগুলো থাকে সেটাকে আমরা কি বলবো? ম্যাগমা। তাহলে ম্যাগমা তরল হয় না কঠিন হয়? তরল হয়। এই ম্যাগমা যখন আগ্নেয়গিরির মুখ দিয়ে বা পৃথিবীর উপরে থাকা কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন সেটা জমে যায় এবং জমে গিয়ে তৈরি করে কি শক্ত একটা শিলা, যেটাকে বলা হচ্ছে কি আগ্নেয় শিলা। এবার বলছেন এটা আগ্নেয় শিলা কেন? আর এটা একটা পাথর আর আগে এটা আগুনের মারফতে ছিল, এটাকে বলা হচ্ছে কি আগ্নেয় শিলা। তরল পদার্থ ম্যাগমা বলে। সাধারণত তরল পদার্থের উদাহরণ হিসেবে লিখতে হয় যেগুলো সাধারণ উষ্ণতায় ঘরের উষ্ণতায় যেগুলো। আচ্ছা তাহলে আগ্নেয় শিলা কি বুঝতে পারলাম? এখন বিষয়টা যে এই প্রথম দিকে যদি এই ম্যাগমাও থাকে তাহলে দেখা যায় কি ম্যাগমা গুলো জমে পাথর হলো। আগেকার দিনে অনেক জীব ছিল, প্রচুর ভূমিকম্প হয়েছে, অনেক কিছু হয়েছে। এই করে করে পাথরগুলো লাখ লাখ কোটি কোটি বছর ছোট ছোট ভেঙে গেল, ভেঙে গিয়ে ছোট ছোট টুকরো হয়ে গেল। টুকরো এত ছোট কণা হয়ে গেল যেটা আজকে মাটির কণায় রূপান্তরিত হয়েছে ছিল। তাহলে এখন বিষয়টা তাহলে আমাদের আজকের দিনে যে মাটি সে তৈরি হয়েছে কি দিয়ে? বিভিন্ন ধরনের শিলা দিয়ে। কি দিয়ে? বিভিন্ন ধরনের শিলা দিয়ে। দেখবে যে পাহাড়ি অঞ্চলে ভালো করে দেখো, পাহাড়ি অঞ্চলে যত উপরে উঠবা দেখবে যে নদীর মধ্যে যে পাথরগুলো আছে বড় বড় কিন্তু চৌকো চৌকো টেরা বেঁকা দেখো সব গোল গোল পাথর। মানে ওগুলো সাইডগুলো ক্ষয়ে 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 গিয়ে গোল হয়ে গেছে। পাহাড়ি অঞ্চলে গেছো কোন? আমি গেছি সমুদ্রের পাথরের কথা বলিনি আমি। সমুদ্রের পাথর আলাদা জিনিস। তাই
তাই বিষয়টা যে পাহাড়ের উপরে যে পাথরগুলো আছে সেগুলো নদীর মধ্যে ছিল, এখনো আছে। নদীর জলের স্রোতে স্রোতে লাখ লাখ বছর ধরে পাথরগুলো ক্ষয়ে যাচ্ছে। ক্ষয়ে ক্ষয়ে কোথা থেকে আসছে? ক্ষয়ে ক্ষয়ে নদীর মধ্যে দিয়ে বাহিত হয়ে দেখবে যে গঙ্গা নদী ধার আজকে যে জায়গায় আছে 10 বছর পরে সেখানে আর নেই, সরে গেছে একটু নদী, স্থান পরিবর্তন করে। তাহলে এই ক্ষেত্রে সাইডে যেটা জমে এত সুন্দর কাদার মতো কাদা যেটা পলি বলা হয়, সেটা আসলে কিন্তু পাহাড়ের ওই চূর্ণ পদার্থ। তাহলে আজকের দিনে যে পৃথিবীর উপরে শক্ত খোলকটা তৈরি হয়েছে, মানে মাটির কথা হচ্ছে, সেটা কি দিয়ে তৈরি হয়েছে? শিলা দিয়ে। কি দিয়ে তৈরি হয়েছে? শিলা দিয়ে। এবার শিলা অনেক ধরনের হয়। শিলা সাধারণত 3 ধরনের হয়। শিলা 3 ধরনের হয়। একটা হচ্ছে আগ্নেয় শিলা, পরিবর্তিত শিলা। তাহলে আগ্নেয় শিলা কোনগুলো? যে ভূপৃষ্ঠের তলায় থাকা ম্যাগমা, যেটা আগুন সম্পূর্ণ এই মাটির ফাটল দিয়ে বেরিয়ে চলে আসছে, দিয়ে বাতাসে ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটাকে বলছে আগ্নেয় শিলা। আবার নদীতে হয় কি, যে পলির কথা বললাম না, পলি জমে জমে এক ধরনের স্তূপ করে পাথর তৈরি। ঠিক ঠিক ঠিক, মনে করো এটা একটা নদী, টাইল বসায় যেগুলো ঘরে ওগুলো আগেকার দিনে হতো, আইকন বানানো হয়েছিল, টাইলস যেগুলো হয় সেগুলো। আচ্ছা মনে করো এটা নদী, মনে করো এটা নদী, তাই নদীতে হয় কি পলি জমে না, তাহলে নদীতে হয় কি, নদীর তলদেশে মনে করো একটা পলি স্তর পড়লো, মোটা পলি স্তর পড়ে গেল। আবার কিছুদিন পরে এর উপরে আবার স্তর পড়লো, কিছুদিন পরে আবার এর উপরে স্তর পড়লো, এভাবে স্তর পড়তে পড়তে হয় কি কিছুদিন, এই কিছুদিন মানে কয়েক হাজার বছর। হাজারের সাথে কোটি জোড়ার দরকার নেই, পৃথিবীর বয়স কত হয়নি, হাজার কোটি বছর পৃথিবীর বয়স হয়নি এখনো। 450 কোটি বছর, 460 হাজার কোটিতে পৃথিবীর বয়স হয়নি, তোমরা বলো কয়েক হাজার বছর বলো, ঠিক আছে। এবার কয়েক হাজার বছর ধরে পলি পড়তে পড়তে হয়, দেখো উপর যাবে, ধরো কোনো বস্তুর উপর আরেকটা বস্তু চাপাচ্ছি, তাহলে নিচের বস্তুতে চাপ করবে কি করবে না? করবে। এইভাবে দেখা যায় যে নিচের উপরের স্তর যে পরিস্তরটা ছিল ওটা আস্তে 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 চাপে নিচের দিকে চলে আসে। এখন মাটির তলে যত যাবো তত উষ্ণতা বাড়বে কি পারবে না? চাপ বাড়বে কি পারবে না? আর এইভাবে পলিস্তর পড়তে পড়তে যত এটা নিচের দিকে যায় তত উপর থেকে চাপ বেশি পড়ে, আর যত মাটির গভীরে যায় তত তাপ বৃদ্ধি পায়। এই চাপে আর তাপে এই যে শিলা স্তর আছে এটা শক্ত হয়েছে, বা মাটির স্তর আর পলিস্তরটা কি হয়েছে ধীরে ধীরে শক্ত হয়ে, এই ঘটনা কিন্তু 2-5 দিনে হয় না, কয়েক হাজার বছর লাগে, হয়ে গেল। এইভাবে তারপরে নদী এই সাইডে সরেই গেল, এখানে পুরো সূক্ষ্ম মানে পুরো রুক্ষ জায়গা চলে গেল, রুক্ষ মানে শুকনো জায়গা। এবার ধীরে ধীরে নদী যদি সরে গেল, মাটি খুললো লোকে, কুদানো টং করে আওয়াজ হলো, হ্যাঁ এই শিলা আছে তোলা। তারপরে চলে এলো লোকজন বুলডোজার নিয়ে, পাললিক শিলার মধ্যে কোথায় কিছু আটকে গিয়েছে, কোথায় শামুক আটকে গিয়েছে, হ্যাঁ স্যার ওখানে ছাপ বসে যায়, হ্যাঁ ছাপ বসে যায়, সেটাকে বলা হয় জীবাশ্ম। কিন্তু আগ্নেয় শিলা এই জীবাশ্ম হয় না। কেন হয় না? আগ্নেয় শিলা গরম গরম, এর মধ্যে যারা থাকে তার গরমে ঝলসে যায়, পুড়ে যায়, তাই জন্য এই জন্য পাললিক শিলায় কি পাওয়া যাবে? জীবাশ্ম পাওয়া যাবে, কিন্তু আগ্নেয় শিলায় জীবাশ্ম পাওয়া যাবে না। জীবাশ্ম একটা যদি কোশ্চেন আসে, আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? আমি ওটাই বলছি, আগ্নেয় শিলা যেহেতু ম্যাগমা থেকে গরম জিনিস, তো তার গরমের মধ্যে মনে করে একটা পাখি পড়ে গেল, তাহলে পাখি পড়ে গেলে তো পুড়ে যাবে, তাহলে অংশই থাকবে না, তাহলে জীবাশ্ম কোথা থেকে হবে? কিন্তু পাললিক শিলায় হয় কি, মনে করো একটা স্তরে পটাশ করে একটা মাছ মরে পড়ে গেল, মাছ মরে পড়ে আছে, তাহলে এর উপরে আরো পলিস্তর জমবে না, এই জমতে 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 এই মাছ চলে আসে মাটির অনেক গভীরে, তাহলে মাটির অনেক যে গভীরে না পচবে না, জীবাশ্মগুলো আসলে সংরক্ষিত হয়ে যায় মাটির চাপে আর তাপে জীবাশ্মগুলোর মাংস পচে যায়, কিন্তু তার ছাপটা থেকে যায়, হচ্ছে এই ছাপ থেকে যাওয়াকে আমরা কি বলি? জীবাশ্ম। মানে মাছের দিকে অত কষ্ট করে তাকানোর প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যাবে কি যাবে না? যাবে। বলছে যে কেন? কারণ পাললিক শিলা তো ঠান্ডা হয়, এর ফলে হঠাৎ করে চাপা পড়ে যাচ্ছে, জিনিসটা জীবাশ্ম হওয়ার সুযোগ পাচ্ছে। আগ্নেয় শিলায় লাভা যখন বেরিয়ে আসছে বা ম্যাগমা বেরিয়ে আসছে তো গরম, ওর মধ্যে শামুক বা কিছু পড়লে সেটা পুড়ে ছাই হয়ে যায়, কোনো অস্তিত্ব তার থাকে না। আচ্ছা এবার আগ্নেয় শিলা নিয়ে যদি কথা বলি, আগ্নেয় শিলা আবার 3 ধরনের হয়। আগ্নেয় শিলা তৈরি হয় কিরকম বলতো? বাড়িতে যেরকম শরবত তৈরি করে সেরকম, মানে মনে করো আমি একটা অংশ আছে যে এর মধ্যে এক গাদা ম্যাগমা পড়ে গেছে, হয়েছে, তাহলে আমরা জানি ম্যাগমা যদি তরল পদার্থ হয় তাহলে তরলের মধ্যে থাকা কঠিন পদার্থগুলো সবার নিচের অংশ দখল করবে, তার থেকে একটু কম কঠিনগুলো মাঝের অংশ দখল করবে, এবং যেহেতু তরল
তাই তো সেহেতু উপরের অংশে ফেনা ফেনা থাকবে, উপরের অংশে কি থাকবে, ফেনা ফেনা থাকবে, হয়ে গেল। তাহলে এখন তাই তিনটে স্তরে আগ্নেয়শিলা জমে গেল। তাই একদম নিচের স্তরে যেখানে একদম কঠিন পদার্থটা জমেছে, একদম পিওর কালো কালারের হয়, এটাকে আমরা কি বলবো, ব্যাসল্ট। কি বলা হয়, ব্যাসল্ট, এক কথায় ব্যাসল্ট হয়ে গেল। মাঝখানে যে অংশটা জমে, যেখানে ধরে না 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 মাঝখানে গ্রানাইট, মাঝখানেটা হচ্ছে গ্রানাইট। এবার আসবো আসবো, উপরেরটা হয় কি, উপরেরটা যেহেতু ফেনা জাতীয় হয়, জমে যাওয়ার পর সেটা হচ্ছে কি বলতো, ঝামা পাথর চেন, দরকার নেই, দেখবে যে ওই স্পঞ্জ থেকে স্পঞ্জ, তা ব্যাপারটা যে এগুলো ফেনা, তো এই ফেনাটা পাথর যেহেতু ঠান্ডা হয়ে গিয়ে শক্ত হয়ে যায়, এতে শক্ত হলে কি হবে, এর মধ্যে কি বাবলস থেকে যায়, মানে বুদবুদ থেকে যায়, হচ্ছে এই বুদবুদ থাকার ফলে এর ভেতরে কেমন পাউরুটির মতো ফুটো 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 হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে কি পিউমিস। কি বলা হচ্ছে এটাকে, পিউমিস বা ঝামা বলতো। আগেকার দিনে বলা হতো, মায়েরা খুব ডায়লগ দিত যখন স্নান করাতো, ইস গায়ে কি ময়লা, ঝামা পাথর দিয়ে ঘষি, তাই না। তাহলে এখন কি দাঁড়ালো, তাহলে আগ্নেয়শিলা কত ধরনের পেলাম, 3 ধরনের। একদম কঠিন যেটা সেটা হচ্ছে ব্যাসল্ট, তার থেকে একটু হালকা হলে গ্রানাইট, একদম ফুটো ফুটো পাউরুটির মতো হলে পিউমিস। তাহলে পিউমিস কেন ফুটো ফুটো হয় বুঝতে পারলাম। এর মধ্যে যে বায়ুর বুদবুদ গুলো এসছে সেটা কি বলতো, দেখো এর মধ্যে এগুলো তো সব রাসায়নিক পদার্থ, যখন গরম থেকে ঠান্ডা এর মধ্যে থেকে বুদবুদ গুলো উপরে থেকে উঠে আসে, ফলে উপরের অঞ্চলে বুদবুদ থেকেই যায়, ফেনা থেকেই যায়, সেটা শুকিয়ে গেলে কি তৈরি হবে, পিউমিস। বুদবুদ নাকি বাবলস বলবো। আগে আমি ইংরেজিতে বলতাম যে একটা ছেলেপিলে বুঝতে পারতো যে খাতায় লিখে দিত বাবলস। কালকে একটা অঙ্ক করেছি, অঙ্কটা ছিল যে 13 জনকে বর্গাকারে দাঁড় করানো হয়েছে, তারপরে পালিয়ে গেছে কিছু জন, যে 10 জনকে দাঁড় করানো হয়েছে, 5 ছিল। হয়েছে কি, ওকে বললাম তুমি লিখে দাও, ছেলেপিলে 13 জন করে দাঁড়ালে 13 গুণ 13, আর চলে যাওয়ার পরে ছেলেপিলে 10 গুণ 10, তারপর পড়ে থাকলো ছেলেপিলে, বিয়োগ করলে হয়ে যাবে। ও ছেলেপিলেই লিখেছে, আর লিখতে দেবে ছাত্রছাত্রীগুলো এভাবে দাঁড়াচ্ছে না, ছেলেপিলে এতজন ছিল, ছেলেপিলে এতজন দাঁড়িয়ে ছিল, ছেলেপিলে তো বাড়ি গেল, ছেলেপিলে সব দাঁড়িয়ে রইল, সব ছেলেপিলে ওই ঠিক হবে স্যার, ওই ঠিক হবে স্যার, স্যার ওই ঠিক হবে। তাহলে আপাতত আমরা আগ্নেয়শিলাটা ভালো করে পড়ে ফেললাম, না পাললিক শিলাটা ভালো করে পড়ে ফেললাম। এইবার প্রবলেমটা নতুন শুরু হলো, পরিবর্তিত শিলা। ব্যাপারটা হচ্ছে আগ্নেয়শিলা একই প্রসেস, এই যা পাহাড়টা মুছে ফেললাম। আচ্ছা আগ্নেয়শিলা, এই শোনো শোনো, মনে করো লাভা উপর, এই দেখো পাহাড় কিন্তু অনেক উঁচু উঁচু হয়, কয়েক হাজার ফুট। আরে স্যার মাউন্ট এভারেস্ট, এই যে দেখো ব্যাপারটা যে যতবার লাভা পড়বে, ভালো করে শোনো, যতবার লাভা পড়বে তাই বলতো লাভা স্তর হবে কি হবে না, হবে লাভা স্তর। এখন লাভা স্তরও সেম সিস্টেম, উপরে যখন চাপ বাড়বে লাভা স্তর ধীরে 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 নিচে চলে যেতে থাকবে, যত মাটির নিচে যাবে চাপ বাড়বে আর তাপ বাড়বে। এই চাপে আর তাপে এই শিলাগুলোর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়, নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায়, সেগুলোকে আমরা কি বলবো, রূপান্তরিত শিলা। কি বলবো, রূপান্তরিত শিলা। স্যার কেমন ডিজাইন হয় স্যার? হ্যাঁ দেখো যে, দেখো বলছি, তোমার ওই মাস্টার মশাইয়ের বাড়িতে যাবা, ওই নতুন রান্না করেছে, অনেকদিন গেছিলাম, এই যে কালো কালারের পাথর দেওয়া আছে রান্না করে, যেগুলো গ্যাস থাকে তার উপরে, ওইটা কি বলতো, গ্রানাইট। ও আমার ওরা দেখো যে দোকানদার বলে গ্লাস, দোকানদার কি বলে, ওটা আসলে গ্রানাইট। আর দেখো যে যেটা একটু মানে বলে যেটাকে ওরা গ্রানাইট বলে বেচে, দেখবা যে একটুখানি ডিজাইন থাকে লালচে বা সাদা ডিজাইন থাকে, গ্রানাইট একটু কম হয় আর ব্ল্যাক স্টোন একটু শক্ত হয়, তাই কোথায় থাকলো। এই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি রূপান্তরিত হয়ে, শোনো শোনো, যেটা ডিজাইন চলে আসে সেটা হচ্ছে কি রূপান্তরিত শিলা। আচ্ছা তাহলে আমরা কি পেলাম, যে আগ্নেয় শিলার ক্ষেত্রে তা 3 রকম আগ্নেয় শিলা হয়, পিউমিস, গ্রানাইট আর ব্যাসল্ট। তাহলে এই 3 রকম শিলা যখন মাটির তলায় ঢুকে যায়, বিভিন্ন চাপে আর তাপে রাসায়নিক পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। কিন্তু এখন আমাদের জানতে হবে যে কোনটা থেকে কি হয়। দেখো গ্রানাইট থেকে তৈরি হয়, গ্রানাইট থেকে তৈরি হয় নিশ। কি তৈরি হয়, নিশ। কাদা পাথর থেকে তৈরি হয় স্লেট। আসবো, আচ্ছা তাই গ্রানাইট থেকে নিশ হয়ে গেল। আচ্ছা এরপরে গ্রানাইটের বাদবাকিগুলোতে কিছু দেওয়া নেই, তারপর কাদা পাথর দিয়ে আছে, তাহলে ব্যাসল্ট থেকে দেওয়া ছক নেই, দিয়ে আছে, ছক দিয়ে আছে। হ্যাঁ ব্যাসল্ট থেকে তো কিছু একটা ভাই মারবে টাইলস দিয়ে, না না
না বলতে আচ্ছা দেওয়ালি। আচ্ছা এর পরে তাহলে আগ্নেয় শিলা হয়ে গেল। আরেক ধরনের কি শিলা পড়েছিলাম? আরেক ধরনের পেয়েছিলাম হচ্ছে পাললিক শিলা। কি বলেছিলাম? পাললিক শিলা। আচ্ছা পাললিক শিলায় কি জমা হয় বলতো? কাদা। বসেন তো ওরে বাপ রে বাপ, এত সুন্দর বানান কি মুখস্থ করে? খুব ভালো খুব ভালো মুখস্থ করে। এই নদীর তলায় পলি জমে 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 পাথর তৈরি হচ্ছে। এই পাথরগুলো আমরা হচ্ছে পাললিক শিলা। এই পাললিক শিলা হয় কি কাদা দিয়ে তৈরি, নরম নরম হয়। এই শিলা থেকে পরবর্তীতে তৈরি হয় চুনা পাথর। কি তৈরি হয়? চুনা পাথর। তৈরি হয় চুনা পাথর। এই চুনা পাথর আচ্ছা মাটির তলে চলে গেল। মাটির তলে কি কি থাকবে? চাপ আর তাপ। এর ফলে এর মধ্যে রাসায়নিক পরিবর্তন হয়। আজকের দিনে যে মার্বেল পাথর আছে সেই মার্বেল তৈরি, তাহলে চুনা পাথর থেকে তৈরি হচ্ছে কি? মার্বেল। আচ্ছা ছোটবেলায় তোমরা অঙ্ক শিখেছো কি? স্লেটে কালো কালারের সেট না? এটা কি বলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পাথরেরটা আছে না কাগজের উপরে কালো রঙ করা, এটা পাথরেরটা কাট দিয়ে গেল। হ্যাঁ তার বিষয়টা হচ্ছে যে তাহলে কি পেলাম? রূপান্তরিত শিলা গ্রানাইট। না গ্রানাইট থেকে নিচ তৈরি হয়। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন দেবে না। পরীক্ষায় বলবে যে একটা আগ্নেয় শিলার রূপান্তরিত রূপ লেখো। তাহলে এটা আগ্নেয় শিলা হলো গ্রানাইট, সেটা রূপান্তরিত হয়ে তৈরি হয় নিশ। আচ্ছা একটা ওইটা বলে একটা পাললিক শিলার উদাহরণ দাও। চুনা পাথর, তার রূপান্তরিত রূপ লেখো। মার্বেল। আচ্ছা আরেকটা পাললিক শিলা হচ্ছে শেল। কি বলেছে? শেল কি বা কাদা পাথর বা কাদা পাথর। কাদা পাথর কি বলতো? কালো কালারের হয়, স্তরীভূত হয়, মানে একটা স্তরের উপর একটা স্তর থাকে। এই কাদা পাথর জমে গিয়ে মাটির তলায় চলে গিয়ে চাপে আর তাপে রাসায়নিক ভাবে পরিবর্তিত হয়ে তৈরি করবে শেলে। কি তৈরি হবে? শেল। কি বলতে হবে? শেল। শেল বলবো না, বলবো শেল। ঠিক বলেছো। হ্যাঁ ওটাকে মানে কাটাচিড়া করে আমরা তৈরি করি। আচ্ছা এরপরে চলে আসবে হচ্ছে বেলে পাথর। দেখবে বালির মতো দেখবে বালি দেখবে কিছু কিছু ওই ঢালাই ঢালাই হয় এক গাদা বালি আছে, দেখবে বালির মধ্যে কিছু কিছু বালির কণা থাকে। আমি ওই কাদার উপরে বালি লেগে থাকে ওইটা বলছি না। না না বালি এক গাদা বালি দেখবে জুড়ে থাকে, এক গাদা বালি জুড়ে থাকে, ওটাকে বলা হচ্ছে কি? বেলে পাথর। কি বলা হচ্ছে? বালি বলতে কি বেলে হয়ে গেছে। বেলে পাথর। কি পাথর? বেলে পাথর। আচ্ছা বেলে পাথর আর পরিবর্তিত হয়ে তৈরি করবে কি বলতো? বেলে পাথর তৈরি করবে? না না বইটার ঘুম পাচ্ছে। আচ্ছা বেলে পাথরটা দেওয়া নেই তো বইতে? আরে আমারও মনে পড়ছে না বলে মাঝে মাঝে বই দেখছি। ওটা হচ্ছে প্লাস্টারটা দেওয়াল দিয়ে খুলে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে কেউ নিচে আসবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এসো না কতগুলো পরিবর্তিত শিলার এবার নাম মনে রাখতে হবে। গ্রানাইট থেকে কি তৈরি হলো? চুনা পাথর থেকে কি তৈরি হলো? কাদা পাথর থেকে কি তৈরি হবে? শেল বা স্লেট বলবো? স্লেট। আচ্ছা তোমাদের স্লেট মনে আছে না? স্লেট বলবো। কাদা পাথর থেকে কি তৈরি হবে? স্লেট। আচ্ছা আচ্ছা আমি আরেকবার এই কনফিউশন করব। কাদা পাথর পরিবর্তিত হয়ে জমা হয়, এই জন্য বলে শেল। কি বলা হয়? শেল। শেল পাথর মাটির তলায় চলে যায়, চাপে আর তাপে গরম হয়ে যায়, গরমে তৈরি হয়ে যায় স্লেট। হ্যাঁ একদম ঠিক হয়ে গেছে এগুলো। তাহলে আয়ুষী আগ্নেয় শিলায় জীবাশ্ম পাওয়া যাবে না পাললিক শিলায়? আগ্নেয় শিলায় আগ্নেয় শিলায় জীবাশ্ম পাওয়া যাবে নাকি পাললিক শিলায়? পাললিক শিলায়। আগ্নেয় শিলায় জীবাশ্ম পাওয়া যায় না কেন? আগ্নেয় শিলায় জীবাশ্ম পাওয়া যায় না কেন?
হ্যাঁ বলুন। না না নিচে তো ছুটি হয়নি, 5 মিনিট লাগবে। ঠিক আছে। আচ্ছা কি হয়েছে না? বিকেলে, হ্যাঁ বিকেলে আসুন, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা কি জন্য বললাম? ওই তো কি বলে আপনি আমি সেলাই করি যে দিবাস পাওয়া যায় না কেন? কেন গো পাওয়া যায় না? জানি না কি বলো? কারণ আমি বলে দেবো। আমিও সেলাই জীবাশ্ম কেন পাওয়া যায় না? চলে যায় সব কিছু ইয়ের উপর পড়লে হয়। তুই বলো ভালো করে, রাতুল বলো তো। আমিও সেলাই জীবাশ্ম পাওয়া যায় না কেন? কারণ ওই যে পাহাড় থেকে আসে সেই পাথর নদীর উপরে পড়ে। এই, পাথরটা খুব গরম থাকে আর না হয়নি। আমিও সেলাই জীবাশ্ম দেখা যায় না কারণ লাভা প্রচন্ড গরম, কি ম্যাগমা প্রচন্ড গরম হওয়ায় কোনো জীব যদি পরে ওর উপরে সেটি পুড়ে বা পুড়ে যাবে, তার জন্য পুড়ে ছাই হয়ে যাবে, তার জন্য ওখানটায় জীবাশ্ম দেখা যায় না। ম্যাগমা মাটির তলায় গরম গলিত আগ্নেয় শিলা, ঠিক আছে, খুব গরম, সেটি জলামুখী বা মাটির ফাটল দিয়ে বেরিয়েছে, সেটাকে বলা হয় তখন লাভা। আর লাভা খুবই গরম লাভা প্রাথমিক দশায় তরলই থাকে, তখন সেটা খুব গরমই থাকে। গরম হয়, হ্যাঁ। তখন যদি তার উপর কোনো জীব বা কোনো বস্তু পড়ে সেটি পুড়ে ছাই হয়ে যায়। এর জন্য আগ্নেয় শিলায় কোনো মানে কোনো জীবাশ্ম দেখা যায় না। হয় না। তাহলে সুদীপ্ত বলবা? থাক, আজকে আর বলতে হবে না। আচ্ছা তোমাদের পড়া দেওয়া হচ্ছে, আজকে শিলাটুকুনি হয়ে গেল, পরের দিন আকরিক পড়াবো। হ্যাঁ ওইটা হচ্ছে একদম প্রশ্নগুলো বলছে। আচ্ছা সাবধানে বাড়ি চলে যাও। সায়ন দেব যে ফোন করেছিল, কি বললো? বললো যে তাদের চলে আসছে। ও তো আমি 11টার সময় 11:30 ছুটি দিলাম, 11টার সময় ছুটি দিলাম। আমি খুব শয়তান, যাও।